আচ্ছা, আমরা সবাই তো সুস্থ থাকতে চাই, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমাদের এই যে নরমাল বা স্বাভাবিক জীবনযাপন, এটাই হয়তো আমাদের অসুস্থ করে দিচ্ছে? আজ আমরা ডক্টর গ্যাবর মাতের অসাধারণ বই দ্য মিথ অফ নর্মালের গভীরে ডুব দেব। ডক্টর মাতে একজন বিশ্ববিখ্যাত চিকিৎসক এবং লেখক। এই বইটাতে আমাদের স্বাস্থ্য আর অসুস্থতা নিয়ে আমাদের সব পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করেছেন। চলুন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো আমাদের হেলথ কেয়ার সিস্টেম, আমাদের চিকিৎসা ব্যবস্থা তো আগের থেকে কত অ্যাডভান্সড, কিন্তু তারপরেও চারপাশে তাকালে দেখবেন ক্রনিক অসুখ, মেন্টাল হেলথের সমস্যা এগুলো যেন বেড়েই চলেছে। কেন? এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটাই কিন্তু ডক্টর মাতের কাজের মূল জায়গা। আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে ডক্টর মাতের মূল যুক্তিতে। উনি বলছেন, আসল সমস্যাটা কিন্তু আমাদের ভাগ্য বা চিকিৎসার অভাবে না। সমস্যাটা হলো আমরা যেটাকে নরমাল জীবন বলে ধরে নিয়েছি, সেটাই আসলে আনন্যাচারাল, আর সেটাই আমাদের অসুস্থতার গোড়া। চিন্তা করে দেখুন একবার, কি পাওয়ারফুল একটা আইডিয়া, তাই না? তো চলুন প্রথম অংশে ঢুকে দেখা যাক কিভাবে আমাদের এই মডার্ন কালচার বা সংস্কৃতিটাই অসুস্থতাকে একরকম ডেকে আনছে। ডক্টর মাতে কয়েকটা খুব জরুরি পয়েন্ট তুলে ধরেছেন। যেমন আমাদের সমাজে এখন মারাত্মক স্ট্রেস, তাই না? চাকরি চাপ, সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমাণ করা তাগিদ, এসবের ফলে আমরা একা হয়ে পড়ছি। আর এই যে একটা বস্তুবাদী দৌড়, এর ফলে আমরা আমাদের ভেতরের আমিটা থেকেই তো দূরে সরে যাচ্ছি। আর এই ডিসকানেকশন বা বিচ্ছিন্নতাই আমাদের অসুস্থ করে তুলছে। আর ওয়েস্টার্ন মেডিসিনের একটা বড় সমস্যা হল তারা প্রায় শুধু অসুখের লক্ষণগুলো দেখে, মানে শরীরের চিকিৎসা করে। কিন্তু যে মানুষটার মনে কি চলছে, তার সামাজিক পরিস্থিতিটা কেমন, সেই দিকগুলো প্রায়ই ইগনোর করা হয়। শরীরটাকেই যেন একটা আলাদা মেশিন হিসেবে দেখা হয়, যা তার চারপাশের পরিবেশ থেকে একেবারে বিচ্ছিন্ন। আচ্ছা, এবার আমরা বইটার একদম কোর একটা কনসেপ্টে আসছি। সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া, আর সেটা হলো ট্রমা। ডক্টর মাতে ট্রমার ধারণাকেই পুরোপুরি বদলে দিয়েছেন। এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে। আমরা সাধারণত ট্রমা বলতে কি বুঝি? কোনো বড় দুর্ঘটনা, তাই তো? কিন্তু মাতে বলছেন ট্রমা আসলে বাইরের ঘটনাটা নয়। ট্রমা হলো ওই ঘটনার ফলে আমাদের ভেতরে যে ক্ষতটা তৈরি হলো সেটা, মানে ফোকাসটা বাইরে থেকে সরে এসে একদম ভেতরে চলে আসছে। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ধরুন একই ঘটনা দুজনের সাথে ঘটল, একজন হয়তো সেটা সামলে নিল, কিন্তু আরেকজনের ভেতরে হয়তো একটা গভীর ঘা হয়ে গেল। তার মানে ঘটনাটা কি ঘটল তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনার ভেতরে কি হলো। ওই ভেতরের ক্ষতটাই হলো আসল ট্রমা। আর ডক্টর মাতে ট্রমার এই আইডিয়াটাকে আরও বড় পরিসরে নিয়ে গেছেন। উনি বলছেন শুধু বড় কোনো অ্যাক্সিডেন্ট বা অ্যাবিউজি ট্রমা না, অনেক সময় ছোটবেলায় আমাদের যা দরকার ছিল সেটা না পাওয়াটাও একটা ট্রমা হতে পারে। যেমন ধরুন, বাবা মা হয়তো সব দিয়েছেন, কিন্তু যে নিঃশর্ত ভালোবাসা আর মনোযোগটা দরকার ছিল সেটা হয়তো পাওয়া যায়নি। এই যে একটা শূন্যতা, এটাও কিন্তু একটা গভীর ক্ষত তৈরি করতে পারে, যা সারা জীবন আমাদের তাড়া করে বেড়ায়। এখান থেকেই আমরা চলে আসছি পরের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে। ছোটবেলায় আমাদের সবার মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব চলে। চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের দুটো বেসিক চাহিদা আছে। একটা হলো অ্যাটাচমেন্ট বা একাত্মতা, মানে বাবা মা বা কেয়ার গিভার্সদের সাথে একটা কানেকশন ফিল করা, সিকিউর ফিল করা। আরেকটা হলো অথেন্টিসিটি বা সত্যতা, মানে আমি যা ফিল করছি, আমার যা মনে হচ্ছে, সেটা ভয় না পেয়ে প্রকাশ করতে পারা। এখন সমস্যাটা হয় যখন এই দুটো চাহিদার মধ্যে একটা লড়াই শুরু হয়। একটা ছোট বাচ্চার কাছে তার বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কি? বাবা মায়ের সাথে কানেকশনটা, তাই না? তো যখন তাকে এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়, সে সবসময় অ্যাটাচমেন্টকেই বেছে নেয়। মানে বাবা মাকে খুশি রাখার জন্য, কানেকশনটা বাঁচিয়ে রাখার জন্য সে নিজের আসল অনুভূতিগুলো, নিজের অথেন্টিসিটি চেপে যায়। আর এই যে নিজের সত্তাকে বিসর্জন দেওয়া, এর ফলেই আমাদের মধ্যে কিছু স্বভাব তৈরি হয়। যেমন ধরুন, পিপল প্লিজার হওয়া, মানে সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করা, বা পারফেকশনিস্ট হওয়া, নিজের রাগটা চেপে রাখা। আমরা ভাবি এটাই হয়তো আমার পার্সোনালিটি, কিন্তু ডক্টর মাতে বলছেন না, এগুলো আসলে আমাদের আসল আমি নয়। এগুলো হলো টিকে থাকার জন্য তৈরি হওয়া এক ধরনের ডিফেন্স মেকানিজম, একটা ক্ষতচিহ্ন। আর এই ছোটবেলার ক্ষতচিহ্নগুলোই বড়বেলায় কিভাবে আসক্তির জন্ম দেয়, চলুন এবার সেই কানেকশনটা দেখি। ডক্টর মাতে আসক্তি নিয়ে একটা খুব পাওয়ারফুল কথা বলেছেন। উনি প্রশ্নটাকেই ঘুরিয়ে দিয়েছেন। প্রশ্নটা এটা নয় যে কেন এই আসক্তি, প্রশ্নটা হলো কেন এই যন্ত্রণা। মানে উনি আসক্তিকে কোনো নৈতিক স্খলন হিসেবে দেখছেন না, দেখছেন গভীর যন্ত্রণার একটা বহির্প্রকাশ হিসেবে। আর এখানে আসক্তির সংজ্ঞাটাও কিন্তু অনেক বড়।
শুধু ড্রাগস বা অ্যালকোহল নয়, সেটা হতে পারে ওয়ার্কাহলিজম, শপিং বা ঘন্টার পর ঘন্টা ফোনে স্ক্রল করা। যে কোনো অভ্যাসী অ্যাডিকশন, যদি সেটা আমরা ভেতরের কোনো কষ্ট থেকে পালাতে ব্যবহার করি, যা আমাদের সাময়িক স্বস্তি দিলেও লং টার্মে ক্ষতি করে। তো পুরো চক্রটা তাহলে কি দাঁড়ালো? ছোটবেলার কোনো ট্রমা থেকে তৈরি হয় গভীর যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটা মরিয়া চেষ্টা হিসেবে জন্ম নেয় আসক্তি। এটা কিছুক্ষণের জন্য কষ্টটা ভুলিয়ে রাখে, কিন্তু শেষ পর্যন্ত যন্ত্রণাটা আরও বাড়িয়ে দেয়। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? ডক্টর মাতের মতে নিরাময় বা হিলিংয়ের পথটা কেমন? ডক্টর মাতের কাছে হিলিং মানে কিন্তু কোনো রোগ সারিয়ে তোলা নয়। তার কাছে আসল হিলিং হল রিকানেকশন, নিজের সেই আসল সত্তাটার সাথে আবার সংযোগ স্থাপন করা, যাকে আমরা ছোটবেলায় টিকে থাকার জন্য হারিয়ে ফেলেছিলাম। আর এই রিকানেকশনের জন্য উনি 4টে পথের কথা বলছেন। 1. অথেন্টিসিটি, মানে নিজের আসল ফিলিংসগুলোর সাথে আবার কানেক্ট করা। 2. এজেন্সি, মানে নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনা। 3. হেলথি অ্যাঙ্গার, মানে নিজের জন্য না বলতে শেখা, বাউন্ডারি সেট করা। আর 4. সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে নিজের প্রতি একটু দয়ালু হওয়া, একটু সহানুভূতি দেখানো। তবে হ্যাঁ, এই রাস্তাটা সহজ নয়। এর জন্য সাহস লাগে, নিজের দুর্বলতা, নিজের ক্ষতগুলোর মুখোমুখি হওয়ার সাহস। কারণ ডক্টর মাতে যেমনটা বলেছেন, ইমোশনালি ভালনারেবল না হতে পারলে আসলে কোনো গ্রোথই সম্ভব নয়। তো এই আলোচনাটা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমাদের জীবনে বা আমাদের কালচারে এমন কি কি নর্মাল জিনিস আছে যা হয়তো অজান্তেই আমাদের অসুস্থ করে তুলছে? এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই হয়তো সুস্থ হয়ে ওঠার দিকে আমাদের প্রথম পদক্ষেপ।